আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পতিত স্বৈরাচার আওয়ামী লীগই ওসমান হাদির উপর হামলা চালিয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপির নেতারা। ডাক্তারদের 72 ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে ওসমান হাদি। এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা, সারা দেশে বিএনপির বিক্ষোভ। ওসমান হাদির উপর হামলাকারীদের একজন শনাক্ত, সন্দেহভাজনদের ধরতে তথ্য দেওয়ার অনুরোধ ডিএমপির। অভিযান চালাচ্ছে পুলিশ। ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফরিদপুর 1 এবং 3 আসনে। বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে তুমুল লড়াইয়ের সম্ভাবনা। এবং কেরানীগঞ্জে জমেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ড, 45 জনকে জীবিত উদ্ধার। ধোঁয়ার কারণে আগুন নেভাতে হিমশিম ফায়ার সার্ভিস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওসমান হাদির উপর হামলা বাংলাদেশের উপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ও নির্বাচন বানচাল করতেই ভারতের সহায়তায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। পরাজিত ফ্যাসিস্টদের রুখতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলার একদিন পরেই সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, যারা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের বিপক্ষে তারাই ওসমান হাদির উপর হামলা চালিয়েছে। ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ, তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ। এই সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের সহায়তায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। আওয়ামী লীগের সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে। ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এই ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফ্যাসিবাদ শক্তিকে মোকাবেলা করতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আগামী 72 ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। ভেন্টিলেশনে থাকা হাদি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। এদিকে জাতীয় নির্বাচন বানচাল করতে পতিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন এই হামলার সাথে জড়িত বলে অভিযোগ করেছে মঞ্চ 24। সকালে হাসপাতালের সামনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী আগামী 6 ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে শাহবাগের লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। 24 জুলাই যোদ্ধাদের টার্গেট করে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে তাদের নিরাপত্তায় সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মঞ্চ 24-এর এই নেতা। পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো উচিত। প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার সময় বলেছে যে এই ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, তাহলে যেই ছাত্ররা নিয়োগকর্তা সেই ছাত্রদের উপর গুলি হয়, আপনি বসে বসে কি করেন? আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিকল্পনা নিচ্ছে এবং যেহেতু আগে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগ ফিরতে পারে নাই, জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরতে পারে নাই, এখন স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে চায়।
তাদের প্ল্যান হলো নির্বাচনে অংশ নেওয়া না, বরং আওয়ামী লীগের পদধারী নেতারা তারা নির্বাচনে যাবে এবং নির্বাচনকে বানচাল করবে। কিন্তু সরকার আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ভাবনা, এখন পর্যন্ত ওসমান হাদির শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে। আসলে যেটি হয়েছে, তার অপারেশন পরবর্তী 72 ঘন্টার যে অবজারভেশনের কথা চিকিৎসকরা বলেছিলেন, সেই অবস্থায় কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন যে তার শারীরিক অবস্থা এখন কোন দিকে যাচ্ছে। বেশ জটিল কিন্তু অপারেশনটি হয়েছে। তার ব্রেইনে যে একেবারে বলা চলে যে ছিদ্র হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতিতে তার যে চিকিৎসা চলছে, এই চিকিৎসাটিতে আসলে অবজারভেশন ছাড়া আর কিছু চিকিৎসকদের করার নেই, এমনটি কিন্তু বলছেন আমাদেরকে যারা এখানে হাদিকে দেখতে আসছেন তারা। এর আগে আমরা যেটি জানতে পেরেছি যে হাদির যে শ্বাস প্রশ্বাস রয়েছে, নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া রয়েছে, সেটি কিন্তু সম্পন্ন করা যাচ্ছে না, অর্থাৎ তাকে ভেন্টিলেশন মেশিন দিয়ে কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যেই হাসপাতালে কিন্তু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাদি। সেখানে তার পরিবারের সদস্যরা ছিলেন। কিছুক্ষণ আগে তারা, আপনি জানেন যে প্রধান উপদেষ্টার সাথে তাদের দেখা করার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছিলেন। তারা পারিবারিকভাবে এখনো তার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কোনো তথ্য আমাদেরকে জানাননি। তবে এর কিছুক্ষণ আগে এখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এসেছিলেন। তিনি যতটুকু বলছেন আমাদেরকে যে তার শারীরিক অবস্থা এখনো সংকটাময়, তিনি এখনো খুব একটা বেশি যে ভালো হয়েছেন সেটি বলা চলে না। একই সাথে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত তাদেরকে টার্গেট করে এখানে এরকম হত্যা কিংবা হামলার শিকার হতে হচ্ছে, এবং এই বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন, যারা তাদের নিরাপত্তা এবং তাদের যে দৈনন্দিন জীবনযাপনের যে কার্যক্রমগুলো রয়েছে, এবং বিশেষ করে সামনে নির্বাচনের যে নির্বাচনী প্রচারণা রয়েছে, সেখানে যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়। একই সাথে তারা আগামী 6 ঘন্টার মধ্যে হাদিকে যারা হামলা করেছেন তাদেরকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন। অন্যথায় লাগাতার কর্মসূচি এবং আন্দোলন করারও তারা হুঁশিয়ারি দিয়েছেন। ভাবনা, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি, ইমদাদ, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদির উপর হামলাকারীর সন্দেহভাজন ব্যক্তির সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোরালো অভিযান চালাচ্ছে। এতে আরও বলা হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। এই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত 999 পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয় তবে সেই ব্যবস্থা করবে সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির পরিবার দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এতে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মইন, বিক্ষোভ মিছিলটি এখন কোথায় আছে এবং কি তথ্য রয়েছে মিছিল সম্পর্কে আপনার কাছে? মিছিল পূর্ব একটি সংক্ষিপ্ত সমাবেশ এখন নয়াপল্টনে হচ্ছে। সমাবেশের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি এখন বক্তব্য রাখছেন। কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশের
শেষ হবে এবং তারপরেই আসলে বিক্ষোভ মিছিলটি শুরু হবে। এই মিছিলটির উদ্যোক্তা হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আপনি জানেন যে গতকালকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মুখপাত্র ওসমান হাদির উপর যেই তাকে হত্যার উদ্দেশ্যে যে হামলা হয়েছে, হ্যাঁ, হামলার প্রতিবাদে বিএনপি মহানগর দক্ষিণ বিএনপি এই বিক্ষোভ সমাবেশ মিছিলের আয়োজন করেছে। যেটি বলছিলাম যে সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন মির্জা আব্বাস, এর আগে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রেখেছেন। এই বক্তব্যে তারা কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছেন যে তাদের কর্মী সমর্থকরাই ওসমান হাদির উপর হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, কারণ হিসেবে তারা যুক্তি তুলে ধরছেন যে এই হামলাকে পরিকল্পিত বলছেন তারা, এবং এই পরিকল্পনার একটি অংশ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যখন ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন তখন ওনার উপরে যেই মব সৃষ্টি করে ওনার উপর একটি পরিকল্পিত হামলার একটি চেষ্টা হয়েছে সেটিকে তারা উল্লেখ করছেন এবং বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। এবং তারা বলছেন যে বিভিন্ন গণমাধ্যমের বার্তা দিয়ে এবং পুলিশের তথ্য উল্লেখ করে তারা বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মীরা এই ওসমান হাদির উপর হামলার সঙ্গে জড়িত। তারা অবিলম্বে এই অভিযোগও করছেন যে এই হামলার পরপরই উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি, বিশেষ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। যদিও এই অভিযোগ একেবারেই হাস্যকর এবং এটি জনগণ কোনোভাবেই এটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, এমন দাবি তারা করছেন। সমাবেশটি শেষ পর্যায়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই এই সমাপনী বক্তা মির্জা আব্বাস তার বক্তব্য শেষ করবেন। তারপরে বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আবারও নয়াপল্টনে এসে শেষ হবে। পরবর্তী সংবাদে আশা করছি এই বিক্ষোভ মিছিলের এবং সমাবেশের আর নেতারা কি বললেন সেই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। জি মঈন, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্যের জন্য আপনার সাথে যোগাযোগ করা হবে। হাদিকে গুলি প্রমাণ করে আগামী নির্বাচন আয়োজনের শঙ্কা আছে এমন মন্তব্য করে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু ইসি আর আইন শৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তারেক রহমানের নিরাপত্তায় সরকারকেই সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা হবে বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে বিতর্কে অংশ নেয় ঢাকা কমার্স কলেজ ও হাজারীবাগ সরকারি কলেজ। নির্বাচনের ব্যবস্থার প্রতি নাগরিক ও রাজনৈতিক দল আস্থা ফিরিয়ে আনা আসলে আমাদের দেখতে হবে যে সহিংসতার রুট কজটা। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। সুপরিকল্পিতভাবে কাউকে টার্গেট করে গুলি করে হত্যা করবার যে প্রচেষ্টা, বিশেষ করে একজন প্রার্থীকে, এটি কিন্তু আমাদের নির্বাচনকে ভণ্ডুল করবার যে অপচেষ্টা, সে অপচেষ্টাকে কিন্তু এদেশের জনগণ প্রতিহত করবে। এদেশের দেশপ্রেমিক নাগরিক, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকে মিলে আমরা আশা করব এই ধরনের অপচেষ্টাকে আমরা প্রতিহত করতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অর্থবিত্তের মালিক হওয়ার যুদ্ধে লিপ্ত না হয়ে রাজনীতিবিদদের সুষ্ঠু ধারায় ফিরে আসতে হবে। আমাদের অতীতে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, 91 সনে হয়েছে, 96 সনে হয়েছে। যদিও পরবর্তী 2001 সালে এবং 2008 সালের নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন আছে, তবুও এগুলো গ্রহণযোগ্য নির্বাচন বলা চলে। তো এই সব নির্বাচনের মাধ্যমে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, বরং একদিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, দেশে পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে, তারপরও ঘুরে দাঁড়াতে হবে। সরকার মানে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এরা যদি নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে এবং এরা যদি ওই যে তাদের কার্যকারিতা প্রদর্শন করতে পারে, তাহলে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হতে পারে। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি, জামাত, এনসিপি সজাগ না হলে হাদির মতো অনেকেই পলাতক ফেসিবাদী শক্তির টার্গেটে পড়তে পারেন। আগামী 25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছেন। আমরা মনে করি প্রত্যেকটি নাগরিকেরই যার যার অনুযায়ী তার নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। আমরা আশা করব বাংলাদেশে যাতে আগামী দিন থেকে, এই মুহূর্ত থেকে, এই ধরনের হাদির মতো এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন কাকু না হতে হয়। সে কারণে আমরা মনে করি জনাব তারেক রহমানের সার্বিক নিরাপত্তা বিধান করবার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতর্কে বিজয়ী হয় বিরোধী দল হাজারীবাগ সরকারি কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফরিদপুর 3 সদর আসনে।
পল্লী কবি জসীমউদ্দিনের স্মৃতি বিজড়িত এই আসনে বিএনপি জামায়াতের পাশাপাশি ব্যবসায়ী কে আজাদ নির্বাচনী মাঠে নামলে তুমুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী বলছেন, যিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তাকেই ভোট দেবেন তারা। এদিকে ফরিদপুর 1 আসনেও জমে উঠেছে প্রচারণা। কেরানীগঞ্জে জমেলা টাওয়ারের একটি 12তলা ভবনে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও ওই ভবন থেকে এই পর্যন্ত 45 জনকে উদ্ধার করা হয়েছে। এর আগে ভোরে বাবুবাজারে 12তলায় ওই ভবনের নিচতলায় ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কেরানীগঞ্জ সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে মোট 14টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নির্বাচনকে বানচাল করতে শেখ হাসিনার নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নাটোরে বিক্ষোভের আগে সমাবেশে তিনি কথা বলেন। এ সময় হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সকল ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। শ্রমিক অধ্যুষিত গাজীপুর ভাঙা সড়ক আর অনুন্নত নাগরিক সেবায় জর্জরিত। প্রার্থীদের কাছে উন্নত রাস্তাঘাট, নিরাপদ গণপরিবহন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি তাদের, যারা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীকেই ভোট দেবে গাজীপুরবাসী। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মহান বিজয় দিবসকে সামনে রেখে ফুল চাষে ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালীর কৃষকরা। সারের দাম বৃদ্ধি এবং অসময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রায় 2 মাস ফুল চাষ ব্যাহত হলেও এবার দাম ভালো হওয়ায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। কৃষকদেরকে ফুল চাষে পরামর্শ দেওয়া সহ নিয়মিত তদারকি করছে জেলা কৃষি বিভাগ। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। 2023 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। নার্গিস মোহাম্মদী নোবেল পুরস্কার জেতার সময় কারাগারে বন্দী ছিলেন। গত বছর ডিসেম্বরে তাকে কারাগার থেকে মুক্তি পান তিনি। এই মাসের শুরুতে মারা যাওয়ার এই আইনজীবীর স্মরণ সভা থেকে তাকে সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। খসরু আলীকর্দি নামের ওই আইনজীবীর নিজ অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইরানের নারীদের উপর দমন পীড়নের বিরুদ্ধে সংগ্রাম এবং মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করার স্বীকৃতি স্বরূপ শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি। এবারে জানিয়ে দিব খেলার খবর। ভিক্টর সিগানকভের জোড়া গোলে স্প্যানিশ লা লিগার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দারুণ জয় পেয়েছে জিরোনা। এই জয় তাদেরকে রেলিগেশন অঞ্চল থেকে অবস্থান পাল্টে দেয়। নিজেদের মাঠ স্তাদিও আনুইতায় খেলার 35 মিনিটে গনজালো ওয়েরদেসের গোলে লিড নেয় রিয়াল সোসিয়েদাদ। দ্বিতীয়ার্ধে পাল্টে যায় দৃশ্যপট। কঠিন লড়াই আর মাঝঘাট দখলে রেখে খেলার 76 ও 84 মিনিটে 2 গোল করে জিরোনার জয় নিশ্চিত করেন ভিক্টর সিগানকভ। এই জয়ে 16 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে রেলিগেশন জোন থেকে আপাতত পরিত্রাণ পেয়েছে জিরোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পতিত স্বৈরাচার আওয়ামী লীগই ওসমান হাদির উপর হামলা চালিয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি নেতারা। ডাক্তারদের 72 ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে ওসমান হাদি রেফার কেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা। সারা দেশে বিএনপির বিক্ষোভ। ওসমান হাদির উপর হামলাকারীদের একজন শনাক্ত, সন্দেহভাজনদের ধরতে তথ্য দেওয়ার অনুরোধ ডিএমপির। অভিযান চালাচ্ছে পুলিশ।
ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফরিদপুরে 1 এবং 3 আসনে। বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে তুমুল লড়াইয়ের সম্ভাবনা। এবং কেরানীগঞ্জে জমেলা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ড, 45 জনকে জীবিত উদ্ধার। ধোঁয়ার কারণে আগুন নেভাতে হিমশিম ফায়ার সার্ভিস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।